53 বছর পার হয়েছে, সবচেয়ে দুর্বল জায়গা যদি কোনটা থাকে সেটা আমাদের শিক্ষা ব্যবস্থা। বলতে এতটুকু দ্বিধা নেই যে আজকে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন রকম দুর্নীতি চক্রান্তের বেড়া জালে শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। একটা জাতিকে যদি উপরে উঠতে হয় তাহলে অবশ্যই শিক্ষাকে ভিত্তি করে তাকে উপরে উঠতে হয়। জ্ঞানের কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। সেই জ্ঞান একমাত্র আসে শিক্ষা থেকে। বন্ধুগণ, 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, সেই যুদ্ধ করেছিলাম আমরা পাকিস্তান শাসকদের বিরুদ্ধে। আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। তারা আমাদের বাংলাদেশে নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছিল, তারা গণহত্যা করেছিল। 25 মার্চ রাত্রে গুলি করে তারা হাজার হাজার লক্ষ মানুষকে হত্যা করেছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল। সে কথাগুলো কিন্তু আমাদের ভুলে যাওয়ার কথা না। বিশেষ করে আমার মতো লোকের পক্ষে তো বলাই সম্ভব নয়, কারণ আমি নিজেও একদিন মুক্তিযোদ্ধা ছিলাম। বন্ধুগণ, সেই মুক্তিযুদ্ধের যে মূল বিষয়টা ছিল, চেতনাটা ছিল, তা প্রধানত ছিল যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা। অর্থাৎ আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা আমাদের সমস্যাগুলোকে গণতান্ত্রিক পদ্ধতিতে দ্রুত সামনের দিকে নিয়ে এসে সমাধান করতে পারবো। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা সেই গণতন্ত্রকে বারবার ধ্বংস করেছি। যে দলটি কিছুদিন আগে দাবি করেছে যে তারা গণতন্ত্রের সবচেয়ে বড় পুরোধা, তাদের কারণেই দেশে স্বাধীনতা এসেছিল 1971 সালে, তাদের কারণেই দেশে গণতন্ত্র এসেছে, তারা গণতন্ত্রের কথা বলত। সেই দলটির কারণেই 2 বার এই গণতন্ত্র নিহত হয়েছে। একবার হয়েছে 1975 সালের স্বাধীনতার পরে, আরেকবার হয়েছে 2012 সালের পরে, যখন কেয়ারটেকার গভর্নমেন্টকে ধ্বংস করা হয়। তারপর থেকেই পরিকল্পিতভাবে এই দেশে যেন গণতন্ত্র বিকশিত হতে না পারে, গণতন্ত্র যেন চর্চা না হতে পারে, জনগণের শাসন যেন না থাকে, মানুষ যেন তার অধিকার প্রয়োগ করতে না পারে, মৌলিক অধিকারগুলো যেন ভোগ করতে না পারে, সেই বিষয়গুলোকে তারা নিশ্চিত করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন বৈষম্যের পাহাড় করে তুলেছে। একদিকে নিজেরা হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে, অন্যদিকে আমাদের সাধারণ মানুষ তারা দুবেলা দুমুঠো খেতে পায়নি। আমাদের শিক্ষকেরা তারা তাদের পরিবারকে সঠিকভাবে একটা ভালো কাপড় কিনে দিতে পারে, এই একটা অবস্থা তারা তৈরি করেছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এই দেশের ছাত্র জনতারা তারা 15-16 বছর ধরে লড়াই করে একটা ক্ষেত্র তৈরি করে তারপরে আল্লাহ অশেষ রহমতে এদেরকে সরাতে সরে যেতে বাধ্য করেছে। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করার জন্য আসিনি, আমি শুধু কয়েকটা কথা বলার জন্য এসেছি। সেই কথাটা হচ্ছে মূলত যে আপনাদের সমস্যাগুলো আমরা অবহিত, আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই। আমাদের যে দলের পক্ষ থেকে আমাদের যে 31 দফা রয়েছে, সেই 31 দফায় আমরা পরিষ্কার করে সমস্যার কথা বলেছি, সেই সমাধান করবার কথা বলেছি। আমরা নিজেই ভাবতে খুব অবাক লাগে যে বাংলাদেশের বাজেটে জিডিপির মাত্র 5% শিক্ষার জন্য দেওয়া হয়, মাত্র 5% জিডিপির জন্য দেওয়া হয়, জিডিপি থেকে শিক্ষার জন্য বরাদ্দ করা। আজকে দাবি উঠেছে আপনাদের কাছ থেকে, আমি মনে করি অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি যে শিক্ষাকে জাতীয়করণ করতে হবে।
জাতীয়করণ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে? হবে না। অতীতে শিল্প কলকারখানা সব জাতীয়করণ করা হয়েছিল, তাতে করে লাভ হয় নাই, আবার শিল্প কলকারখানা বেসরকারি খাতে তুলে দিতে হয়েছে শিল্পকে, তাই না? অর্থাৎ আপনি যদি দিতে না পারেন, ডেলিভার করতে না পারেন, আপনি যদি জাতির প্রয়োজন মেটাতে না পারেন, তাহলে কি জাতীয়করণ করে কোনো লাভ হবে? সবার আগে যেটা প্রয়োজন হবে, আপনারা সবাই শিক্ষিত মানুষ, এখানে আপনাদের নিজেদেরকে একটা উপলব্ধি আনতে হবে যে আমি যে পেশায় নিয়োজিত হয়েছি সেই পেশাটি হচ্ছে শুধু আমার নয়, এটা আমার জাতি গঠনের পেশা, যেটা আমরা অনেকেই করি না। আমরা মনে করি আরেকটা চাকরির মতো, কেরানির চাকরির মতো। আপনারা কিছু মনে করবেন না, আমি শক্ত একটা কথা বলবো। আপনারা যখন একটা চাকরির জন্য আওয়ামী লীগের এমপিদের হাতে কয়েক লক্ষ টাকা তুলে দিয়েছেন, সেটা কি আপনারা ভালো কাজ করেছেন? জমি বিক্রি করে আপনার টাকা তুলে দিয়েছেন, কেন? চাকরি না পেলে তো ভবিষ্যৎ চলবে না, তাই না? এই যে বিষয়টা, এটাকে আমি ছিল একটা ঘটনা বলছি, সব ক্ষেত্রে তাই হয়েছে। এইগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা অনেক সময় নিয়েছি। আজকে পরিবর্তন এসছে, ছেলেরা প্রাণ দিয়েছে, মানুষ প্রাণ দিয়েছে, গিয়ে পরিবর্তন এনেছে। এখন আপনারা সবাই দলে দলে বেরিয়ে আসছেন, আমরা বেরিয়ে আসছি যে আমার এই দাবি মানতে হবে, আমার এই দাবি মানতে হবে, আমার ওই দাবি মানতে হবে, তাই না? ঠিক কিনা সেলিম সাহেব? হ্যাঁ, ভুল বলছি নাকি? দাঁড়ান প্লিজ, প্লিজ। ওটা সবাইকে বাধ্য করা হয়, ওর মধ্যেই রুখে দাঁড়াতে হয়। ওই ছাত্রদেরকেও বাধ্য করা হয়েছিল চুপ করে থাকতে, আমাদেরকে বারবার জেলে পাঠানো হয়েছে, পাঠানো হয়নি, আমরা কিন্তু রুখে দাঁড়িয়েছি। এই জিনিসটা আমি বললাম এই জন্য যে আপনাদেরকে সেই মানসিকতা তৈরি করতে হবে, আপনাদেরকে সেই মানসিকতা তৈরি করতে হলে জাতির কোনো উন্নতি হবে না, আপনি পারবেন না করতে। এই পিস ফিল করে সমাবেশ করলেন, বিরাট বিরাট সমাবেশ, সেলিম ভূঁইয়া সাহেবের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো যে আপনার বিরাট আপনার সমাবেশ করেছে সেলিম ভূঁইয়া সাহেব, তাতে কি সমস্যার সমাধান হবে? হবে না। আপনারা জাতীয়করণ করলেন, সবাই সরকারি চাকরি বাকরি পেতে থাকলেন, আপনার কেউ হেডমাস্টারের চাকরি, কেউ আপনার চাকরি পেতে থাকলেন, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত না সেই মানুষের পক্ষের শক্তিকে আপনারা কাজে লাগাতে পারছেন, যতক্ষণ পর্যন্ত না কাঠামো পরিবর্তন করতে পারছেন, যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থাটাকে পরিবর্তন করে দিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো লাভ হবে না, আমাদের লাভ হবে না। আমার অনেক বয়স হয়েছে, দীর্ঘ অভিজ্ঞতা আমার। আমি আপনাদেরকে আজকে এই কথাটুকু বলতে চাই যে আসুন আমরা সবাই একবার অন্তত নিজেদের ছোট ছোট স্বার্থগুলো ভুলে গিয়ে আমরা সবাই দেশের কথা, মানুষের কথা চিন্তা করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই। দেশের এবং খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন অবিলম্বে দেশে ফিরে আসতে পারেন, তার জন্য আপনারা দোয়া করবেন। বর্তমান যে সরকার এসছে, আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, এই সরকার তো যারা আন্দোলন করেছে তারাই, তাকে আমরা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেব, কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো রাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 111 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী
গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। তো তার জন্যই আমরা তাদের হাতেই দায়িত্ব দিয়েছি, যারা আমরা মনে করেছি যে এরা যোগ্য মানুষ, তারা কাজ করছেন। তবে যত দ্রুততার সঙ্গে সঠিকভাবে কাজ করার জন্য আমি আহ্বান জানাব। আরেকটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে ভূতগুলোকে নিয়ে তারা জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে, নাহলে আপনারা কোনো কিছুই করতে সক্ষম হবেন না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ এখানেও জয়ী হব। আরেকটা কথা আপনাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাকে আমাদের সেলিম ভুঁইয়া সাহেব, উনি এখন অনেক বড় নেতা, আমাদের শুধু আপনাদের নেতা নন, তিনি শুধু আপনাদের নেতা নন, তিনি এখন বিএনপির নেতা, তাই না? তো এখন উনি আমাদের একটা কাগজ করে দিয়েছেন যে ম্যাডামের একটা ঘোষণা ছিল চাকরি জাতীয়করণ করার জন্য। ম্যাডামের ঘোষণা তো সকলের জন্য শিরোধার্য, আমাদের সরকারে আসতে হবে তো, সরকারে আসতে হবে তো নাকি? সরকারে কখন আসতে পারবেন? জনগণ যদি ভোট দিয়ে আপনাকে সরকারে পাঠায়, তাই না? ভোট দিবে কখন? যখন আপনি জনগণের কাছে প্রমাণিত হবেন যে আপনি যোগ্য এবং আপনি আগামী 5 বছর তাদেরকে সুষ্ঠুভাবে তার সেবা করবেন, তার কাজ করতে পারবেন, তাই না? সবখানে আমরা সেই সব শুনতে পাচ্ছি, পত্র পত্রিকায় বাইরে বিভিন্নভাবে সমালোচনা হচ্ছে না? এই সমালোচনা যেন না হয়, তার কাজ করতে হবে। আমরা চাই না, আজকে আমি বলেছি যে যারা এই দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, জমি দখল করে, এরা বিএনপির লোক নয়, এরা দুর্বৃত্ত। আমরা দল থেকেও কিছু লোকের বিরুদ্ধে চেয়ারম্যান সাহেব ব্যবস্থা নিয়েছেন, তাই না? আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। আর একটা কথা বলি, এটা একদম আমার নিজের কথা, দলের কথা না। শিক্ষকদেরকে দল কানা হলে চলবে না, শিক্ষকদেরকে দলীয় রাজনীতির একটু দূরে থাকতে হবে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। কথাটা আপনাদের ভালো লাগবে না আমি জানি, কারণ আওয়ামী লীগ যে অবস্থা তৈরি করে দিয়ে গেছে, সে একেবারে পিয়ন থেকে চাকর থেকে শুরু করে গভর্নিং বডির প্রেসিডেন্ট পর্যন্ত সে আওয়ামী লীগের চাকর বাকরদের ঢুকিয়ে দিয়ে গেছে, তাই না? সেখান থেকে বের করে আনতে হবে তো, বের করে নিয়ে এসে আপনার যেন ভালো সুস্থ যারা লেখাপড়ার সঙ্গে সম্পর্ক আছে, বিদ্যুৎসাহী যারা কাজ করতে পারবে, তাদেরকে নিয়ে আসতে হবে। এটা যদি আপনারা মন থেকে করতে পারেন তাহলেই পরিবর্তন হবে, আর তা নাহলে পরিবর্তন হবে না। বন্ধুগণ, আমি আগেই বলেছি যে আমি খুব আশাবাদী মানুষ, ইতিবাচক মানুষ। অনেকেই বলে যে কি হলো, আমি এই পর্যন্ত তো হলো, হাসিনা পালাই গেছে, এটা হলো না? পার্লামেন্ট ভেঙে গেল, এটা হলো না? ম্যাডাম বের হলো, এটা হলো না? বাকি কাজটা এখন আমাদেরকে করতে হবে, তার জন্য কাজ করতে হবে। দরকার হলে আবার রাজপথে নামতে হবে, দরকার হলে আবার বুকে রক্ত দিতে হবে, এবং সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা সত্যিকার অর্থেই এই দেশে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করবো।